কিছুক্ষণের মাঝেই হসপিটালের সামনে এসে হৃদের গাড়ি। ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলে দিতেই সে কোনো কথা ছাড়াই নেমে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। তাকে দেখে মনে হচ্ছে এক সেকেন্ড সময়েরও এখন অনেক মূল্য। রাজ, নিবিড়, তুষার, নিলয় এদের সাথে আগে কখনো পরিচিত ছিল না হৃদ। ওটির বাইরে তাদের বসে থাকতে দেখেও কোনো কথা না বলে ভেতরে চলে গেল সে। ভেতরে গিয়ে দেখে অলরেডি অপারেশন শুরু হয়ে গেছে। অপারেশন টেবিলে কখনো নিজের ছেলেকে এমন করুণ অবস্থায় দেখতে হবে তা ধারণাটাই বাইরে ছিল তার দৃষ্টি কিছু মুহূর্তের জন্য স্থির হয়েছিল রুশানের দিকে। তবে এমন সিচুয়েশনের ইমোশন নিয়ে সময় নষ্ট করা একদমই যুক্তিসম্মত নয়। বেশ কিছুক্ষণ পর রক্তিম চোখে ভেতর থেকে বেরিয়ে আসে হৃদ। টলমল চোখের পানি নিয়ে চোখ দুটো লাল হয়ে আছে তার। বসা থেকে দাঁড়িয়ে সবার দৃষ্টি এখন হৃদের দিকে। সবাই একসাথে অবস্থা জানতে চাইলেও সে কোনো কথা বলতে পারেনি, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চুপচাপ চলে গেল সেখান থেকে। সবাই হৃদের আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। খারাপ কিছু হয়নি তো? হার্টবিট বেড়েই চলেছে আগের তুলনায়। পেছন থেকে আরেকজন ডাক্তার বেরিয়ে বলে সে রোগীর বাবা, হয়তো ছেলের এমন অবস্থা দেখে কিছুটা আপসেট। রোগীর অবস্থা ভালো না, বাজেভাবে আঘাতের কারণে শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে, মাথায় চোট পেয়েছে বেশ ভারীভাবে। তাই এই ব্যাপারে এখনো নিশ্চয়তা দিয়ে কিছু বলা যাচ্ছে না। তবে চিন্তা করবেন না, আপাতত তাকে আইসিইউতে পাঠাচ্ছি। শরীরের উন্নতি হলে কেবিনে পাঠানো হবে। দোয়া করুন শুধু আপনারা যেন সবকিছু ভালো হয়। সকাল হলে গতরাতে ঘটে যাওয়া সেই জায়গাটায় ভিড় জমতে থাকে। ব্রিজের উপর পড়ে আছে মাথা কাটা লোকটার নিথর দেহ। রক্তগুলো কালচে রং ধারণ করে ব্রিজের সাথে লেগে আছে অনেক জায়গায়। তার কিছুটা দূরে পড়ে আছে ছুরিটা। চারপাশের লোকজন ভিড় জমিয়ে দাঁড়িয়ে দেখছে তা। কয়েকজন থানায় ফোন দিয়ে বিষয়টা জানায় তাদের। হয়তো কিছুক্ষণের মাঝেই পুলিশ এসে তারপর তদন্ত শুরু করে দিবে। তাই ছুরি, রক্ত, লাশ কোনো কিছু ধারেও কাছেও যাচ্ছে না কেউ। কিছুক্ষণের মাঝে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো সেখানে। লাশের কয়েকটা ছবি তুলে চারপাশটা দেখতে লাগলো তারা। আর কেউ ওখানকার মানুষদের জিজ্ঞাসাবাদ করছে। একজন পুরো বিষয়টা সাক্ষ্য দিলে যে সকালে এই পথ দিয়ে যাওয়ার সময় এই অবস্থা দেখতে পায় সে। এরপর কয়েকজনকে ডেকে আনলো। তারপর ধীরে ধীরে লোকজন বাড়তে লাগলো সেখানে সবকিছু শেষ হলে লাশটা প্যাকেটিং করে গাড়িতে তুলে নেওয়া হয়। মাথাটা খুঁজে পায়নি কেউ, হয়তো পানির সাথে ভেসে চলে গেছে কোথাও। তাই এটা কার লাশ তা এখনো অনুমান করতে পারেনি কেউ। সেখানে থাকা ছুরিটাও প্যাকেট করে নিয়ে গেল। এরপর লোকজন কমতে লাগলো সেখানে। লাশ নিয়ে চলে গেল পুলিশের গাড়ি। হয়তো এরপর তদন্ত করার সময় আবার আসবে তারা। যাওয়ার সময় চোখ পড়লো 3 রাস্তার মোড়ে ল্যাম্প পোস্টের সাথে সিসিটিভি ক্যামেরা। এই এলাকায় এর আগেও এমন কয়েকটা ঘটনা ঘটে যাওয়ার পর প্রতিটা ল্যাম্প পোস্টের সাথে ক্যামেরা সেট করা হয়েছে। আজ রাইসার লাস্ট এক্সাম। সময়টা খুবই আনন্দের ছিল। আজ এক্সাম শেষ হওয়ার পর একদম কয়েক মাসের প্যারামুক্ত। এবার একেবারে সব এক্সামই ভালো হয়েছে। A+ এবার থামাইকে। রুশান বলেছিল এক্সাম শেষ হলে আসবে, রেজাল্ট ভালো হলে কি যেন সারপ্রাইজ আছে। সব মিলিয়ে সময়টা আনন্দময়ই কাটছিল। কিন্তু সকালে মা বাবার কথোপকথনের মাঝে রুশানের নাম বারবার আসলে কেমন যেন বুকটা টিপ টিপ করতে থাকে। মা বাবা, রামিম ভাইয়া একে একে সবাইকে কি হয়েছে জিজ্ঞেস করলেও কেউ কিছু বলছে না তাকে। তবুও নাছোড়বান্দার মতো পড়ে আছে সে জানবেই। ইতিমধ্যে বাবা মা দেখছে কোথাও যাওয়ার জন্য অলরেডি বের হচ্ছে। আর রামিমকে বলল আজ অফিস থেকে ছুটি নিতে। অনেক জোরাজোরির পর রামিমের কাছে জানতে পারলো রুশান হসপিটালে আর সবাই সেখানেই যাচ্ছে। রাইসা রীতিমতো কান্না করে দেওয়ার মতো অবস্থা। সবার সাথে সেও যাবে। আর এদিকে আজ তার লাস্ট এক্সাম। কিন্তু রাইসা এসব কিছুই শুনতে চাইছে না। আজ তার একটাই কথা, সে রুশানের কাছে যাবে। ফাইনালি বাবা মা রাজি হয়ে বলে এক্সাম শেষ হওয়া মাত্রই রামিম তাকে নিয়ে যাবে। আর চিন্তা না করতে, সুন্দরভাবে আজকের এক্সামটা শেষ করে বের হতে। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পার হয়ে কিছুটা সময় গেলেই হল থেকে বেরিয়ে আসে রাইসা। বাইরে রামিম দাঁড়িয়ে ছিল। 3 ঘন্টার পরীক্ষার মাঝে রাইসাকে 1.5 ঘন্টার মাঝে বের হয়ে যেতে দেখে অবাক হয়ে ঘড়ির দিকে তাকায় রামিম। এখনো 1.5 ঘন্টা বাকি। তার চেয়ে বড় কথা হলো এটা বোর্ড এক্সাম। একটা বিষয় এদিক ওদিক হলেই 1 বছরের জন্য পিছিয়ে যেতে হবে। সেখানে আজ পাশ করবে কিনা সেটা না ভেবেই খাতা জমা দিয়ে বেরিয়ে গেল হল থেকে। তার মন পড়ে আছে আজ অন্য জায়গায়। রামিম এই নিয়ে রাইসাকে কয়েকটা কথা শোনালে রাইসা আজ ভাইয়ের দিকে চেয়ে তেজস্বী গলায় বলে লাগবে না পাশ করা, লাগবে না ভালো রেজাল্ট, কার খুশির জন্য এত কিছু করব? সে নিজেই তো এখন মৃত্যুর সাথে লড়ছে। সে না থাকলে আমি এসব পাস রেজাল্ট দিয়ে কি করব? রামিম হা করে চেয়ে থাকলে মুহূর্তেই রাইসা তার তেজস্বী গলাকে করুণ করে বলে সরি ভাইয়া, প্লিজ আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কিছু ভালো লাগছে না আমার। আইসিইউতে রাখার ফলে রুশানের সাথে কেউই দেখা করতে পারেনি, দূর থেকে দেখছে শুধু। রুশানের বাবা হৃদের সাথে রাজ ও বাকিদের কথা হয়েছে সকালে। তিনি খুব আপসেট। দেখে মনে হচ্ছে এই অল্প সময় তাকে তীব্র কষ্ট গ্রাস করে নিচ্ছে। একটা মেয়েকে নিশ্চুপ হয়ে কাঁদতে দেখে প্রশ্ন করে মেয়েটাকে। কেউ একজন বলে ওঠে রুশানের হবু বউ, যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে।
গ্লাসের সামনে বসে বাচ্চাদের মতো কাঁদছে সে। কেউ একজন এসে তাকে ধরে তার পাশে নিয়ে বসালো। কোনো দিকে খবর নেই রাইসার, তার মন এখন এক জায়গাতেই আবদ্ধ হয়ে আছে। একসময় রুশানকে দেখলেই তার বিরক্ত লাগতো। যখন সে স্কুলে পড়তো, কোনো ছেলের সাথে মিশলে বা আড্ডা দিলে রুশান তাকে কড়াভাবে বোঝাতো যেন এসব না করে। এরপরও মিশলে টাস টাস চর বসিয়ে দিত। রাইসার তখন বিরক্ত লাগতো এটা ভেবে যে আমি কি করব না করব সেটা ওর প্রবলেম কি, সে কেন আমায় মারবে, আমায় শাসন করবে। সেই সময়গুলোতে রুশানকে প্রচুর বিরক্তিকর মনে হতো। এরপর আবার রাগ ভাঙাতে কখনো চকলেট, কখনো রাইসার পছন্দের কিছু নিয়ে সে বুঝাতো সব। আগের সময়গুলো এভাবেই কাটতো। তারপর ধীরে ধীরে বুঝতে শিখেছে। বড় হওয়ার পর রুশান কখনো আর চড়থাপ্পড় দেয়নি, কারণ রাইসার এখন রাগ অভিমান বোঝার বয়স হয়েছে। এখন মুখের কথাই মারের চেয়ে বেশি আঘাত করবে তাকে। এভাবেই অল্প অল্প করে আজ এই জায়গায় দুজন। বিরক্তিকর মানুষটাকে আজ বড্ড বেশি ভালোবেসে ফেলেছে সে। বিরক্তিকর মানুষটার জন্য কলিজা ছিঁড়াপ অনুভূতি বয়ে যাচ্ছে। মনে মনে কিছু কথা এমন হচ্ছে যে আমি আর কখনো আপনার প্রতি বিরক্ত হব না, আপনার সব কথা শুনবো, যখন যা বলবেন তাই করব। তবুও দূরে কোথাও সরে যাবেন না প্লিজ। ছোটবেলা থেকে এত জ্বালিয়ে এখন অনুভূতি বুঝতে শেখার পর দূরে চলে গেলে আমি সত্যিই পাগল হয়ে যাব। কখনো আমার চোখের পানি দেখলে তো আপনার আঙুলের আলতো ছোঁয়ায় তা মুছে দিতেন। আজও আমার চোখ ভিজে উঠেছে, অন্তত একবার তাকান না প্লিজ। দেখেন আমি আজ খুব বেশি কাঁদছি, মুছে দিবেন না এই অশ্রু? আমার দু চোখ যে পলকহীন ভাবে চেয়ে আছে আপনার স্থির হয়ে থাকা হাতের আঙুলগুলোর দিকে। আগের মতো করে আজও আলতো করে অশ্রুকণা মুছে দিবে এই আশায়। গতকাল রাতে একটা গাড়ি এসে থেমেছিল 3 রাস্তার মোড়ে। সেখান থেকে রুশানকে বের করে সিএনজিতে তুলে ওই রাস্তাটায় নিয়ে যাওয়া হয়েছে। একটা ছেলেও পেছন পেছন গেল। আধ ঘন্টা পর আবার ওই রাস্তা থেকে ওই ছেলেটা বেরিয়ে মেইন রোডে আসে রুশানকে কাঁধে নিয়ে। ওই জায়গায় একটা লাশ ফেলে আবার রুশানকে নিয়ে মেইন রোডে আসলো ছেলেটা। তারপর জামা খুলে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছে। ভিডিওটা দেখে তারা বুঝে উঠতে পারছে না ছেলেটা কি রুশানের এমন অবস্থা করেছে নাকি রুশানকে বাঁচাতে চাইছে। তাহলে সেই জায়গায় খুনটা করেছিল কে? এমন নয় তো ছেলেটা রুশানকেও মারতে চেয়েছে, ওই লোককেও মেরেছে। পাশের হসপিটাল থেকে ছেলেটার কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে। ছেলেটার নাম নিবিড়। ছুরিতে এই ছেলেটার ফিঙ্গারপ্রিন্টও পাওয়া গেছে, যেটা দেখে পরিষ্কার বুঝতে পারছে যে মার্ডারটা এই ছেলেটাই করেছে। তাহলে আবার রুশানকে নিয়ে মেইন রোডে আসলো কেন? যার কারণে বিষয়টা ধোঁয়াশা মনে হচ্ছে। আপাতত ছেলেটাকে অ্যারেস্ট করার প্রস্তুতি চলছে, এরপর বাকি বিষয়টা জানা যাবে। রুশানের নিরাপত্তার জন্য হসপিটালে 4-5টা পুলিশ ঘিরে রেখে সিকিউরিটি দিচ্ছে। সাথে বড় বড় অফিসারও রুশানকে দেখতে এসেছে। সেই সাথে নিবিড়কেও খুঁজছে পুলিশ। বিষয়টা চুপচাপ মাথার মাঝে সাজিয়ে নিয়ে সুযোগ বুঝে নিবিড়কে বাইরে পাঠিয়ে দেয় সে। অন্যদিকে সব ঠিকঠাক করে রেখেছিল। নিবিড় চারপাশে পুলিশ দেখে মাস্কটা ঠিক করে হসপিটালের গেট পেরিয়ে বাইরে আসে। রাজের কথা মতো কিছুটা দূরে হেঁটে গিয়ে একটা গাছের সামনে দাঁড়ায় সে। রাজ বলেছিল সেখানে কেউ একজন আসবে তার সাথে দেখা করতে, কিন্তু কেউ এখনো নেই সেখানে। হুট করে একটা গাড়ি এসে দাঁড়ায় তার সামনে। কিছু বুঝে ওঠার আগেই নিবিড়কে তুলে নিয়ে চলে যায় সেখান থেকে। নিবিড় কিছু বুঝতে পারলো না তার সাথে কি হচ্ছে। শুধু একজন তাকে অভয় দিয়ে বলে, ভয় পাবেন না, যা হচ্ছে আপনার ভালোর জন্যই হচ্ছে। প্রায় ঘন্টাখানেক পর একটা বড় বাড়ির সামনে এনে গাড়ি থেকে নামায় নিবিড়কে। নিবিড় অবাক ভঙ্গিতে একবার বাড়িটার উপর চোখ বুলিয়ে নিল। তারপর সন্দেহজনকভাবে সেখানে থাকা লোকগুলোর দিকে তাকায়। বুকটা টিপ টিপ করছে তার। এরা কি সেই লোক যারা রুশানকে মারতে চেয়েছিল? রুশানের মতো আমাকেও মেরে ফেলার জন্য নিয়ে আসেনি তো এখানে? এমন নানা চিন্তা মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে। একজন হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বাড়ির ভেতরে ঢুকতে বলল নিবিড়কে। নিবিড় নার্ভাস অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে এক জায়গায়। ভেতরে যাওয়ার সাহসও পাচ্ছে না, আর দৌড় দিয়ে পালিয়ে যাওয়ারও সাহস পাচ্ছে না। ভাবতে ভাবতে খেয়াল করে বাড়ির ভেতর থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসে নিবিড়ের সামনে দাঁড়ালো। তার দিকে হাত বাড়িয়ে মুখে হালকা হাসির আভাস রেখে বলে, হাই, আমি ইকবাল সানি। নিবিড় লোকটার দিকে ভালো করে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে সেও হাত মিলালো। তারপর কিছুটা নার্ভাস গলায় বলে, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে কেন? ইকবাল সানি পকেটে 2 হাত গুজে নিবিড়ের দিকে চেয়ে বলে, আপনার নিরাপত্তার জন্য মিস্টার রাজ চৌধুরীর কথায় আপনাকে নিয়ে আসা হয়েছে এখানে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এখানে গা ঢাকা দিয়ে থাকুন, সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে আপনাকে। নিবিড় একটু ভ্রু কুঁচকে বলে, রাজ চৌধুরীকে? আর আমাকে নিয়ে সে এত ভাবছে কেন? ইকবাল সানি একটু মুচকি হেসে বলে, আপনার নামে কিডন্যাপিং ও মার্ডার কেস দুটোই হয়েছে শুনে ভেবেছিলাম মোটামুটি বুদ্ধিসম্পন্ন হবেন আপনি। এখন দেখি সম্পূর্ণই তার বিপরীত। নিবিড় এখনো কিছু বুঝে উঠতে পারেনি। দুই দিকে একটু হাত মেলে বলে, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। ইকবাল সানি এবার হাসি দমিয়ে রাখার মতো করে বলে, সময় হলেই বুঝতে পারবেন, আপাতত ভেতরে আসুন। মিস্টার রাজ আসার পর বাকিটা বুঝে নিবেন। আর কিছু না বলে ভাবতে ভাবতে ইকবাল সানির সাথে ভেতরে চলে গেল নিবিড়। নিবিড়ের মাথায় ধরছে না এই রাজ চৌধুরীটা আবার কে? তার বন্ধু রাজ নয় তো? ধ্যাত, সে কিভাবে হবে? এসব কিছু তো রাজের সাথে কিছুই মিলে না। তাহলে কোন রাজ আমাকে এত নিরাপত্তা দিচ্ছে? ওদিকে রাজ তুষারকে পাঠালো নীরাদের বাসায়, যেখানে নিবিড় ও নীরা নতুন উঠেছিল। তুষারও চলে গেল সেখানে। গিয়ে দেখে নীরা চুপচাপ ব্যালকনিতে বসেছিল। তুষারকে দেখে সে উত্তেজিত হয়ে নিবিড়ের সম্পর্কে জানতে বেশ কয়েকটা প্রশ্ন ছুড়ে দেয়। নীরাকে এমন অশান্ত দেখে তুষার তাকে শান্ত করে বুঝায় যে নিবিড় ভালো আছে আর নিরাপদেই আছে, তবে কয়েকদিন আর দেখা করতে পারবে না নিবিড়ের সাথে। তবে নিশ্চিন্তে থাকো, প্রেগনেন্ট অবস্থায় উত্তেজিত হওয়াটা ঠিক না। রিল্যাক্স থাকো আর নিবিড়ের জন্য দোয়া করো।
নীরা এবার একটু শান্ত হলে তুষার বলে, আপাতত 1 সপ্তাহের বাজার করে দিয়ে গেলাম, মাঝে মাঝে আসবো আমি, আপনি নিশ্চিন্তেই থাকবেন, কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। আর এই নিন কিছু টাকা, প্রয়োজনে খরচ করবেন, আপনি এই অবস্থায় বাইরে যাবেন না, দারোয়ানকে বলে রাখবো আমি, কিছু দরকার হলে তাকে বলবেন, সে এনে দিবে। নীরাকে সব বুঝিয়ে দিয়ে বাসা থেকে বেরিয়ে আসলো তুষার। এই নীরাকে দেখে বোঝার উপায় নেই মেয়েটা ভালো না খারাপ। প্রথমে মনে হয়েছিল কোনো ঘাবলা নিশ্চয়ই আছে, আর এখন দেখে মনে হচ্ছে সে সবচেয়ে বেশি নিবিড়কেই ভালোবাসে। আবার নিবিড় বলে প্রেগনেন্সির বিষয়ে সে কিচ্ছুই জানে না, তাহলে সত্যিটা বলছে কে? সব যেন একটা ঘোরক দাদার মতো মাথার উপর দিয়ে যাচ্ছে তুষারের। বিকেলে নীলয় চুপচাপ হসপিটাল থেকে বেরিয়ে আসলো। রাস্তায় একটা গাড়ি ডেকে সোজা চলে গেল পিন্টুর উদ্দেশ্যে, কিন্তু ফোন বন্ধ রেখে কোথাও উদাও হয়ে আছে পিন্টু। নীলয় কয়েকজনকে পাঠালো পিন্টুকে খুঁজে বের করে জায়গা মতো নিয়ে আসতে। পিন্টুকে খুঁজে নীলয়ের কাছে নিয়ে আসতে প্রায় রাত হয়ে গেছে। পিন্টুকে সামনে পেতেই নীলয় উঠে লাগাতার কয়েকটা চট দিয়ে নিজের ভেতরের উত্তেজনা কিছুটা শান্ত করলো। পিন্টু গালে হাত দিয়ে নীলয়ের দিকে চেয়ে বলে, ভাই, এই লাইনে আসার পর থেকে সব সময় আপনার সাথে থাকছি আমি, ছোট ভাইয়ের মতোই দেখতে নামায়, আর আজ একটা ছেলের জন্য আমার গায়ে হাত তুলছেন, তাও আবার যে ছেলেটা আমাদের জাতশত্রু। নীলয় আবার পিন্টুর দিকে অগ্নি চোখে চেয়ে বলে, তোকে বারণ করার সত্ত্বেও কেন তুই আমার কথার আগে পা বাড়ালি? কেন, চাইলে কি আমি রুশানকে হারিয়ে ফেলতে পারতাম না? পিন্টু এবার মাথা নিচু করে করুণ স্বরে বলে, আমি ভেবেছিলাম আপনার বন্ধু দেখে আপনার মায়া কাজ করছে, তাই আমি ফেলে দিই। যত যাই হোক, শত্রু কখনো আপন হয় না, এটা চিরন্তর সত্য। আচ্ছা আপনি বলুন, যদি সে আপনার পরিচয় জেনে যায় তখন কি সে আপনার মতো মায়া দেখাবে? কখনোই না ভাই, দুনিয়াটা স্বার্থের গোলাম, স্বার্থের জন্য দুনিয়ায় কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা পর্যন্ত ছেড়ে দেয় না। নীলয় এবার পিন্টুর দিকে চেয়ে কিছুটা স্বাভাবিক হয়ে প্রশ্ন করে, স্বার্থটা কি বন্ধুত্বের চেয়েও বেশি কিছু? পিন্টু আবার বলে, এই স্বার্থের জন্য মানুষ শুধু বন্ধু নয়, নিজের ভাইয়ের সাথেও বেইমানি করতে দ্বিতীয়বার ভাবে না, যেখানে ইমোশন বলতে তুচ্ছ জিনিস। আচ্ছা যাই হোক, আমার অন্যায় হয়ে গেছে আপনার কথার বাইরে কিচ্ছু করতে গিয়ে, এমনটা আর হবে না। নীলয় এবার পিন্টুর কাছে ডেকে পিন্টুর মাথাটা নিজের বুকের সাথে কিছুক্ষণ চেপে ধরে বলে, ব্যথা পেয়েছিস বেশি? পিন্টু চুপ করে আছে। নীলয় আবার বলে, এই কয়েকদিন এদিকটা সামলা, আমি হয়তো সময় দিতে পারবো না এই কয়েকদিন। আর নির্জন ভাই কিছু জিজ্ঞেস করলে বলবি কি একটা কাজ নিয়ে বিজি আছে, আমাকে কিছু বলেনি। বলে সেখান থেকে বেরিয়ে যায় নীলয়। পিন্টুর বলা কথাগুলো বারবার মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে। আসলে কি স্বার্থটা বন্ধুত্ব বা রক্তের সম্পর্কের চেয়ে বেশি, নাকি মানুষই এটাকে বেইমানি নামের একটা নীতি বানিয়ে ফেলেছে? ওই দিনটা কেটে গেল। হাজারো চিন্তা মাথায় নিয়ে ওই বাসায় আজ সহ 2 দিন পার করলো নিবিড়। তুষার একটা জরুরি খবর জানাতে নিবিড়ের খোঁজ করলে রাজ একটা ঠিকানা দিয়ে বলে সাবধানে যাবে, আর কেউ যেন ওই ঠিকানার ব্যাপারে কিচ্ছু না জানে। কফির মাগে চুমুক দিচ্ছে নিবিড়। এমন সময় তুষারকে দেখে অনেকটাই অবাক ভঙ্গিতে তাকালো সে। তুষার নিবিড়ের পাশে এসেই বলে, এদিকে তুই দেখি রাজার হালে আছিস। নিবিড় বলে, আমি নিজেও বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে, কিন্তু তুই ঠিকানা পেলি কোথায়? তুষার কথাটার উত্তর না দিয়ে অন্য ধ্যানে বাসার চারদিকটা ঘুরে দেখে। তুষার কথাটার উত্তর না দিয়ে অন্য ধ্যানে বাসার চারদিকে চোখ ঘুরিয়ে একবার দেখে বলে, বাপ রে বাপ, এই জায়গায় কিভাবে আসলি তুই? বাইরে দেখলাম কম করে 20 থেকে 25টা গার্ড বাড়ির চারপাশে, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এমন একটা বাড়ির স্বপ্ন আমার ছোট্টবেলা থেকে। নিবিড় এবার বলে, কফি খাবি? তুষার বলে, এখানে টাকা দিতে হবে? নিবিড় বলে, না না, ওদেরকে যখন যা বলি তাই এনে দেয়। তুষার আবারও অবাক হলো, নিবিড়কে এত খাতির কে করছে, এটাই তার মাথায় ঢুকছে না। যাই হোক, এখন ক্ষুধাও লেগেছে অনেক, তাই নিবিড়কে বলে, তাহলে এক কাজ কর, ফ্রিতে হলে এখানে যা যা খাবার আছে সব নিয়ে আসতে বল। খাওয়া দাওয়া শেষে তুষার আরাম করে বসে বলে, একটা জরুরি খবর জানাতে তোর কাছে আসলাম। নিবিড় তার দিকে চেয়ে বলে, পজিটিভ কিছু বল, এমনিতে অনেক টেনশনে আছি। তুষার কিছুক্ষণ চুপ থেকে বলে, এই সময় পজিটিভ খুঁজতে যাস না, নেগেটিভ হলেও সত্য যে নীলার বিয়ের কথাবার্তা চলছে। নিবিড় বিদ্যুতের মতো চমকে উঠে বলে, মানে কি, মজা করছিস তুই? তুষার আবার বলে, তোর কি মনে হয় এমন একটা সময় আমি মজা করব? একে তো তুই নীরাকে নিয়ে এমন একটা প্রেগনেন্সি ঝামেলায় পড়ে গেলি, তার উপর এখন মার্ডার করে পুলিশের ঝামেলায় জড়ালি। নীলাও ভালো নেই, তাই এবার প্রস্তাব আসাতেই রাজি হয়ে যায় নীলার বাবা। বিয়ের পর যদি একটু নিজেকে বোঝাতে পারে এই ভেবে। নিবিড়ের বুকটা কাঁপতে শুরু করলো। রাগে কাঁপতে কাঁপতে বলে, প্রয়োজনে আরো খুন করব, তবুও নীলাকে অন্য কেউ নিয়ে যাবে এমনটা হতে দিব না। তুষার এবার তাকে বুঝাতে বলে, এখন এসব বললে লাভ কি? চারদিকে তোর বিপদ, তার চেয়ে বড় কথা হলো নীরা আছে, তোর অনাগত বাচ্চা আছে, তুই চাইলেই কি ওদের ফেলে দিতে পারবি? নিবিড় আর কিছু বলতে পারলো না, দিশাহারা ভাব নিয়ে চুপচাপ বসে আছে নিশ্চুপ। হসপিটালের দিকটা রাজ সব সামলে নিচ্ছে, আর বাইরের দিকগুলোতে পাঠাচ্ছে তুষারকে। আজ আবার নীরার বাসায় যাওয়ার পর দরজার বাইরে একজোড়া ছেলের জুতা দেখতে পায় তুষার। নীরার কাছে এই অসময়ে ছেলে আসলো কোথা থেকে? দরজা একটু ফাঁক করে দেখে ড্রয়িং রুমে কেউ নেই। নীরার রুম থেকে নীরা ও একটা ছেলের মাঝে কথা কাটাকাটি চলছে, তাও বাচ্চা সম্পর্কে। রুমের সামনে থেকে সবটা শুনতে পায় তুষার। যা বুঝলো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে নীরার পেটে বাচ্চাটা নিবিড়ের না, বরং এই ছেলেটার। ছেলেটা তাকে মেনে নিচ্ছে না দেখে নিবিড়কে ইমোশনাল পেয়ে কৌশলে তার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে এই বাচ্চাটা। তুষার চুপচাপ ফোন বের করে আড়াল থেকে সব ভিডিও করতে লাগলো।